বিএনপি যদি এরকম 2টা নির্বাচন করে ক্ষমতা থাকতো, ওরা এর চেয়েও বেশি অত্যাচারী হয়তো হতো। আবার যখন বিএনপি ক্ষমতা আছে যদি 13 বছর থাকে, তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার, ঠিক না? এখন খালেদ, আমার একটা কথা শুনেন, আমি 13 বছর যাবত আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি, আপনার সম্বন্ধে খারাপ কথা বলি, ধরেন 13 বছর যাবত। আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন, নাকি আপনার অন্য একটা বন্ধু যে 15 বছর আগে খারাপ কাজ করেছিল তাকে বলবেন? আমাকেই তো বলবেন। এটা এই সহজ জিনিস মানুষ বুঝে না কেন? আর একটা কথা হচ্ছে কি হুমায়ুন ভাই, আমার বক্তব্যে কোনো প্রবলেম থাকলে বললেন, ব্যক্তিগতভাবে বললে তো অনেক কিছু বলা যায়। আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি, আপনাদের সকল গোয়েন্দা আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল এই ব্যাপারটি ঠিক আছে। আপনি যদি এটা বলতেন যে পৃথিবীর অন্য কোন দেশে প্রধানমন্ত্রী বা প্রধান নির্বাহীর ক্ষমতা? আচ্ছা, এটা হচ্ছে একটা খুব আপনার গদ বাধা যুক্তি। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেখাই। যেমন ভারতের সংবিধান, ভারত আমাদের কাছের, আমাদের সাংবিধানিক ইতিহাসে একরকম। ভারতের যে রাষ্ট্রপতি আছে উনি বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ে অনেক ক্ষমতাশালী। আর ভারতের যে প্রধানমন্ত্রী আছেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে অন্তত সংবিধান মোতাবেক কম ক্ষমতাশালী। উদাহরণ দেখাই, আমাদের সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট যা কিছু করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন, শুধু প্রধান বিচারপতিকে নিয়োগ করা ছাড়া বাকি সবকিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। ভারতের সংবিধানে আছে রাষ্ট্রপতি যা করবেন মন্ত্রিসভার পরামর্শক্রমে করবেন, ক্যাবিনেটের পরামর্শক্রমে। এটা হচ্ছে এক ব্যক্তির পরামর্শক্রমে, আর ওটা হচ্ছে ক্যাবিনেট। ভারতে ক্যাবিনেটে আপনার 70-60 জন সদস্য থাকে, 70-60 জন সদস্য মিলে বসে পরামর্শ দিলে সেই পরামর্শ নিবে। তো এখানেই তো আপনি দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে পুরা ক্যাবিনেটের কাছে ক্ষমতা, এখানে এক ব্যক্তির কাছে ক্ষমতা। ভারতের সংবিধানে যখন রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দেওয়া হবে, রাষ্ট্রপতি যদি মনে করেন যে না নথিটা ফেরত পাঠানো প্রয়োজন পুনর্বিবেচনার জন্য, উনি নথিটা ফেরত পাঠাতে পারেন। বাংলাদেশের রাষ্ট্রপতির এই ধরনের কোনো ক্ষমতা নাই। প্রধানমন্ত্রী কোনো পরামর্শ দিলে এটাকে উনি পুনর্বিবেচনার জন্য নথিটা ফেরত পাঠাতে পারবেন, এটা বলা নাই। আমি এক্ষুনি মনে আছে এই উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম, ওনারা সবসময় একটা গদ বাধা যুক্তিতে একই রকম না। প্রফেসর আসিফ নজরুল, এখানে দুটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন এরকম নাই, মন্ত্রিসভা দিবেন, কিন্তু ওদেরও তো 70 অনুচ্ছেদের মতো একটি অনুচ্ছেদ রয়েছে যেখানে আসলে দলের সিদ্ধান্তের বাইরে তারা সিদ্ধান্ত নিতে পারেন কিনা, সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন, কিন্তু 3বার ফেরত দিলে সেটি আপনি এটি গ্রহণ হবে এরকম, কিন্তু তিনি তো আসলে আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে দেখেছি ফেরত দিতে। না, এটা উনি ফেরত দিয়েছেন, উনি ওনার ব্যক্তিত্বের কারণে দিয়েছেন। আমি আপনাকে একটু বলি, বাংলাদেশের সংবিধানে আছে যদি কোনো আইন পাস হয় সেই আইনটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য। উনি 7 দিনের মধ্যে অনুমোদন করতে পারেন অথবা সংসদে ফেরত পাঠাতে পারেন। ফেরত পাঠানোর পর সংসদ যখন ওনাকে আবার পাঠাবে, তারপর যদি উনি 7 দিনের মধ্যে অনুমোদন নাও করেন, ধরে নেওয়া হবে উনি অনুমোদন করেছেন। তিনবার প্রফেসর আসিফ নজরুল, তিনবার। আচ্ছা ঠিক আছে। জি, আমার হয়েছে কি, শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন এটা উনি সংবিধানের মানে উনার ইন্টারপ্রিটেশন যে করেছেন, এবং উনার এমন ব্যক্তিত্ব ছিল, আমাদের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন এবং উনি অত্যন্ত উদার চিত্তে উনার এসব ক্ষমতা মেনে নিয়েছেন। উনি চ্যালেঞ্জ করতে যান নাই। চ্যালেঞ্জ করতে গেলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রবলেম পড়তে হতো। আপনি ভারতের 70 অনুচ্ছেদ কথা বলেছেন, ভারতের 70 অনুচ্ছেদ প্রয়োগ এত স্ট্রেট ফরওয়ার্ড না। ওখানে প্রথমে হুইপকে বলতে হবে যে এই প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না, হরে ধরে হবে না। প্রথমে বলতে হবে যে এটার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, উনি তো জানিয়ে দিবেন। তারপরে যদি কেউ ভোট দেয়, ভোট দেওয়ার পর যদি তাকে 15 দিনের মধ্যে ক্ষমা না করা হয়, ক্ষমা না করা পরে তারপর একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংসদ সদস্য পদ যাবে। আমাদের এখানে কোনো কথা নাই, বার্তা নাই যে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ চলিয়া যায়। প্রফেসর আসিফ নজরুল, এখানে একটু আলোচনা দরকার যে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তো বলেছেন যে আমরা তো এটি বলছি যে এটি আছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা এরকম কোন সময় দেখি কিনা যে এটি কখনো হয়েছে। বাংলাদেশের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে কেউ ভোট দিতে চেয়েছেন, কেউ দিয়েছেন, তার কোনো এরকম হয়েছে? মানে কি এখন উনি কি, আমি শেখ হাসিনার নাম নিতে চাই না, উনি ভাববেন আমি বিএনপির। আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে, বিশেষ ক্ষমতা আইন হয়েছে, র্যাবের দায় মুক্তি আইন হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। এগুলি কি ভালো আইন? এগুলো খারাপ আইন। তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত 50 বছরে, এরকম প্রায় আপনি 20-30টা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন। এই 20-30টা আইন যখন পাশ হয়েছে 50 বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই এটার বিপক্ষে ভোট দিতে। আমরা কি এরকম অমানুষের জাত হয়ে গেছি? বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মধ্যে আসলে সংখ্যাগরিষ্ঠ সংসদের মতামত যে কোনো সময় প্রভাবিত করা সম্ভব, এবং একটি আনস্টেবল গভর্নমেন্ট করে দেশকেই আনস্টেবিলিটির দিকে ঠেলে দেওয়া সম্ভব। 70 না থাকলে আমরা বিরাট ধরনের বিপদে পড়বো। আচ্ছা, আপনাকে প্রথমেই বলে রাখি যে 70 অনুচ্ছেদ যেটা আছে
এটা কিন্তু আমাদের যে সংবিধান, আজকে সংবিধান দিবস দেখে উল্লেখ করছি, এটা প্রথমে যেরকম অবস্থা ছিল সেটা আরো ভয়াবহ ছিল। ওই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি যে ড্রাফটটা দিয়েছিল সেটাতে আরো ভয়াবহ ছিল। সেখানে 3টা কারণের কথা বলা ছিল। একটা হচ্ছে আপনি যদি দল থেকে বহিষ্কৃত হন, আরেকটা হচ্ছে আপনি যদি দল থেকে রিজাইন করেন, আরেকটা হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্যপদ চলে যাবে। পরে যখন এটা গণপরিষদে আলোচিত হয় তখন সুরঞ্জিত সেনগুপ্ত, লারমা, তারপর আওয়ামী লীগেরও আসাদুজ্জামান খান সাহেব, ওনারা, তারপর আব্দুল আজিজ চৌধুরী, ওনারা এটা প্রচন্ড প্রতিবাদ করেন যে দল যদি আমাকে বহিষ্কার করে এটা আমার দোষ না, দল আমাকে বহিষ্কার করলে আমার সংসদ সদস্যপদ চলে যাবে কেন। পরে এটা চেঞ্জ করে 72 সনের সংবিধানে ছিল আপনি যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে আপনার সংসদ সদস্যপদ চলে যাবে, যেটাকে আমি রিজনেবল মনে করি। আর আনরিজনেবল হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন আপনার সংসদ সদস্যপদ চলে যাবে। এখন সমস্যাটা হচ্ছে কি, এটা থাকার কারণে, এবং এটা কিন্তু প্রয়োগ হয়েছে, ইউসুফ হোসেন হুমায়ুন ভাইকে একটু বিনয়ের সাথে জানাই, যখন গণপরিষদের আলোচনা চলছিল তখন সিমিলার একটা আইন ছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার্স সেসেশন অফ মেম্বারশিপ অর্ডার, সেসেশন অফ মেম্বারশিপ অর্ডার অনুযায়ী কিন্তু গণপরিষদেও আওয়ামী লীগের কিছু সদস্যের সদস্যপদ খারিজ করে দেওয়া হয় দল থেকে বের করে দিয়ে। সো এই স্মৃতি কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে, এবং আওয়ামী লীগ আব্দুল আজিজ চৌধুরী কিন্তু এইটার প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন যে ভয়ে কথা বলতে পারি না, এমন কথাও বলা হয়েছিল গণপরিষদে। ফলে এই স্মৃতিটা কিন্তু আছে। একটু মনে পড়ছে প্রফেসর নজরুল, আপনি নিশ্চয়ই আরো একটু ভালো বলতে পারেন যে জনাব আলাউদ্দিন এবং জনাব স্বপন বিএনপি থেকে আওয়ামী লীগের মন্ত্রী সবাই নিয়ে আসার পরে তাকে 70 দেখিয়ে আসলে তাদের দুজনকে বাদ করা হয়েছে সংসদ থেকে। জি জি, তবে 70 নিয়ে আমাদের মধ্যে কতগুলা কনফিউশন আছে। একটা হচ্ছে 70 কিন্তু আপনাকে দলের বিপক্ষে কথা বলতে না করে না, দলের বিপক্ষে আপনি কথা বলতে পারবেন, দলের সমালোচনা করতে পারবেন, দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না শুধু। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি, যে 70 যে আমরা পক্ষে যে যুক্তি দেই, যেটা ডক্টর কামাল হোসেন সাহেবও গণপরিষদে দিয়েছিলেন, 70 যদি না থাকে তাহলে সরকারের স্থিতিশীলতা থাকবে না। আওয়ামী লীগের এমপিদেরকে বিএনপি টাকা দিয়ে ভাগায় নিয়ে অনাস্থা ভোটে সরকার পতন করাই দিবে, বিএনপি আওয়ামী লীগকে করবে, মোটামুটি এরকম একটা কিছু বুঝাতে চেয়েছেন এখনকার কনটেক্সটে দেখলে। এবং এটা কিন্তু একদম অযৌক্তিক না। আপনি যদি 54 সনের নির্বাচনের পর বাংলাদেশে কত আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে, তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না। দিস ইজ দ্য প্রবলেম। যে জন্য আমরা বলি, আপনি যদি সরকারের স্থিতিশীলতা রক্ষা নিয়ে চিন্তা করতে চান তাহলে আপনি বলে দেন 70 অনুচ্ছেদ প্রয়োগ হবে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট আনবে, অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে, এটা করে দিলে তো হয়ে যায়। এটা আমরা অনেকবার লিখেছি, বলেছি। এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিত দাদের সরকার পরিবর্তন হয়েছে, হর্স ট্রেডিং এর মাধ্যমে বা ডিফেকশনের মাধ্যমে, ফ্লোর ক্রসিং এর মাধ্যমে, এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিক না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনি তো 70 অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই, আপনি বলেছেন 70 অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তো যে কোনো সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায়, কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র্যাবের দায়মুক্ত আইন, এই ধরনের খারাপ আইন যদি করতে যায়, নিশ্চয়ই নেতৃত্বে যখন 15তম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয় সেখানে আমি লিখিতভাবে এটা জমা দিয়েছিলাম। এবং আমি যতদূর জানি আর কি, উনি তো আমাকে খুব স্নেহ করতেন, আমার কাছে মনে হচ্ছে উনি এটা খুবই কনভিন্সড, উনি নিজেও এটা মনে করে, আমার মনে হয়েছিল। আমাদের এটা নিয়ে একটা তৃতীয় মাত্রাতে আমরা একবার আলোচনা করেছিলাম যে এটা শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রয়োগ করলেই সমস্যাটা মিটে যায়। কাদের আমি একটা পয়েন্ট শুধু অ্যাড করি, আপনি যদি 70 অনুচ্ছেদকে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার সাথে মিলিয়ে দেখেন, তার মানে প্রধানমন্ত্রীকে এককভাবে ক্ষমতায়িত করেছে সংবিধান, আবার সংসদ নেতা হিসাবে ওনাকে সংসদের ভিতরও এককভাবে ক্ষমতায়িত করা হয়েছে। দুইটা মিলে একটা, এবং যে সুরঞ্জিত সেনগুপ্তরা এটাকে আইয়ুব খানের ক্ষমতার সাথে তুলনা করেছিলেন, এই সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে। আমি এটার সাথে সম্পূর্ণ একমত। আমি একটু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনার দৃষ্টি আকর্ষণ করি, বাংলাদেশে মানে গণতন্ত্রের একটা মূল চালিকা শক্তি সংবিধান যেটা এনশিওর করবে সেটা হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য, সেটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য। কিন্তু বাংলাদেশের সংবিধান আসলে রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি প্রধানমন্ত্রী তাকে আসলে এককভাবে সকল ক্ষমতা দেওয়ার জন্য রেডি হয়ে আছে বর্তমান সংবিধান পড়লে, এরকম মনে হয়। আমি আপনাকে মনে করে দিতে চাই, যেমন ধরেন 48 বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রে বলা হয়েছে যে উনি যা কিছু করবেন দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি করবেন। তাও এটি বোঝা গেল যে প্রধানমন্ত্রীকে কোনো তাকে পরামর্শ দিয়েছেন কিনা 48 অনুসারে সেটি কোনো প্রশ্ন করা যাবে না, তারপরেও একটু ফাঁক থাকলো। কিন্তু আপনি দেখেন যখন এটি জরুরি অবস্থা ঘোষণা করার মতো অবস্থা হবে, অর্থাৎ সেটি যে কোনো কারণে হইতে পারে, মানে যুদ্ধ, বহিরাক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে উনি যদি জরুরি অবস্থা জারি করতে হয় সেইটার ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে। তার মানে এই ডিসিশনটা প্রধানমন্ত্রী নেবেন আসলে। এবং আমি বিচার বিভাগ, সংসদের
এইটার ক্ষেত্রে প্রফেসর আসিফ নজরুল বলেছেন সব ক্ষেত্রে আমি দেখাতে পারি যে এককভাবে বাংলাদেশের সংবিধান শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ক্ষমতাবান করেছে, বাকি সবকে ক্ষমতাহীন করেছে, এরকম মনে হয় কিনা জনাব ইউসুফ হোসেন হুমায়ুন? এটা আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হলো যে আমাদের আপনার যে আরেকটা আলোচক, আমাদের সম্মানিত আলোচক আসিফ নজরুল সাহেবের কথাবার্তা যেটা শুনলাম, তাতে মনে হয় হি ইজ মোর ক্যাথলিক দ্যান পোপ। অর্থাৎ তিনি দল করেন না আনুষ্ঠানিক ভাবে, মোর দ্যান এ পার্টি ম্যান। আবার আমার কথাটা আবার একটাই কথাই বলতে, 70 অনুচ্ছেদ আছে। আজকের প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা কবে থেকে ক্ষমতা আছে আমরা সবাই জানি। কোনদিন কোন ব্যাপারে আজ পর্যন্ত সে 70 অনুচ্ছেদের এমন কিছু করেছে কিনা যেটা প্রমাণ হবে যে সে স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছে? এটা দেখাতে পারবেন না উনি। কাজে এটা আজ সম্বন্ধে আলোচনা বিশদ নেই। ইজ এ কোয়েশ্চন অ্যাপ্লিকেবিলিটি অফ ল। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার দুটি ব্যাখ্যা এখানে একটু দাবি রাখে। ব্যাখ্যা নাম্বার 1, আপনি প্রফেসর আসিফ নজরুলকে কেন আপনার পার্টিজান মনে হলো, এবং শুধু পার্টিজান না, আপনার কাছে মনে হয়েছে যে তিনি মোর ক্যাথলিক দেন পোপ? তিনি কি আসলে শুধু বিএনপির হয়ে কথা বলেছেন বা বিএনপির জন্য কথা বলেছেন? তিনি তো দুই ভাবেই বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলো 70 অনুচ্ছেদের কারণে আসলে কেউ পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে না। মানে কেন তাকে আপনার পার্টিজান মনে হলো? ওনলি বিকজ সে আওয়ামী লীগের বিরুদ্ধে উনি বলেছেন তাই, সেই জন্য? এইটা এই প্রশ্নটা উনি যেটা করেছে আজ আবারও রিপিট করছি আমি, সংবিধানে বলেন আইনে বলেন অনেক কিছু থাকতে পারে, প্রয়োগের ব্যাপার আরবিট্রারি। কার ঘাড়ে কয়টা মাথা? কার ঘাড়ে কয়টা মাথা শেখ হাসিনা? কার ঘাড়ে কয়টা মাথা শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত দিবে দেখার জন্য শেখ হাসিনা 70 প্রয়োগ করেন কিনা? আজ পর্যন্ত এই ধরনের কোন ঘটনা আজ খালেদা